শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে। শুভেন্দু অধিকারীর বড়দা মোদি পয়সা খাওয়ার জন্য, এই জায়গায় নোট কামানোর জন্য আইন বানিয়েছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন। মোদির হার শুরু হলো, মোদির পরাজয় শুরু হলো। এর আগে কৃষক আন্দোলনের কাছে হেরেছিলেন, এবার ছাত্র আন্দোলনের কাছে হারলেন। কিন্তু এইটুকু বলতে পারি যে ধর্মেন্দ্র তো ঝাঁকি হয়, নরেন্দ্র আভি বাকি হয়। নিজের পরাজয় ঢাকা, এবং এটা আমি বলছি এটা বিজেপির পরাজয়ের শুরুয়াত। এটা এখান থেকে এখন নানা রকম শুক্রবারই শনিবারই বলে এখন এই ঐক্যকে ভাঙার চেষ্টা করবেন। ধর্মেন্দ্রের নামের আগে প্রাক্তন বসেছে, নরেন্দ্রের নামের আগেও প্রাক্তন বসবে। গতকাল কলকাতাতে যে প্রোগ্রাম করা হয়েছিল ছাত্র আন্দোলন, সেখানে দেখা গেছে কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়। তাদেরকে দেখার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে শুক্রবারটা এই ঘটনাটা ঘটিয়েছে। কী বলবেন? দেখুন, এখন তো ববি হাকিম আর জাভেদ খানের মতো অনেক শুক্রবারই গলায় বকলেস পরে বকলেস পরা বিরোধী হয়েছে। তো জানি না শুভেন্দু অধিকারী এই জাভেদ খান আর ববি হাকিমদের মাধ্যমে কিছু লোকজনকে ঢুকিয়েছিল কিনা এজেন্ট প্রভোকেটারের কাজ করতে। একটু আগে বামপন্থী ছাত্ররা সাংবাদিক সম্মেলন করেছে, যেখানে তারা দেখিয়েছে মৌলালিতে একটা বাড়ির মাথার উপর থেকে বিজেপির লোকেরা ইট ছুঁড়ে সেই মিছিলের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছিল। এসএফআই গতকাল জন্ম নেওয়া কোনো সংগঠন নয়। 1970 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত গত 56 বছরে এসএফআই অসংখ্য মিটিং মিছিল করেছে। কোনোদিন এসএফআইয়ের কোনো মিটিং মিছিলে কখনো কোনো সাংবাদিককে আক্রান্ত হতে হয়নি, মার খেতে হয়নি। কেন এই ঘটনা আমাদের রাজ্যে ঘটলো এইটা জানা বিজেপি বা বিজেপি সমর্থকদের থেকেও আমাদের জন্য বেশি জরুরি। এবং তার জন্য আমরা সব রকমভাবে আমাদের কাছে যা ফুটেজ আছে, সত্যিকারের মানে যারা সংবাদ মাধ্যম তাদের ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, সব কিছু নিয়ে তদন্ত করে একেবারে অপরাধীদেরকে স্পেসিফিক্যালি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা বিজেপির জন্য নয়, এটা আমাদের জন্য বেশি জরুরি। আমরা চাই সরকার এই কাজটা করুক, কিন্তু সেইটাকে করে শুভেন্দু অধিকারী শুক্রবারই শনিবারই করে প্রমাণ করছেন যে ওদের এর বেশি আর কিছু বলার নেই, ওদের এর বেশি আর কিছু করার নেই। নরেন্দ্র মোদীর চামচাগুলো গতকাল রাত্রিবেলা পর্যন্ত বলে গেছে যে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে তারা নাকি ডিপ স্টেট দ্বারা ফান্ডেড, তারা নাকি বাংলাদেশ থেকে টাকা পাচ্ছে, তারা নাকি পাকিস্তান থেকে টাকা পাচ্ছে, তারা নাকি চায়না থেকে টাকা পাচ্ছে। তারপরে আমরা দেখলাম গতকাল রাত্রিবেলা পর্যন্ত এত ডিপ স্টেট বাংলাদেশ পাকিস্তান চায়নার গল্প শুনিয়ে আজকে সকালবেলা ল্যাজ গুটিয়ে ধর্মেন্দ্র প্রধান পালাতে বাধ্য হলো। এখন আবার সেই মোদির জুতো চাটা কিছু দালাল এখন বলছে যে এর ফলে সরকারের ওপর নাকি ছাত্রদের আস্থা আছে, এর থেকে প্রমাণিত হলো। আর এই ছাত্রদের দাবির কাজে সরকারকে মাথা নত করতে হলো। ওরা ভেবেছিল যে মোদিকে কেউ হারাতে পারবে না, বিজেপিকে কেউ হারাতে পারবে না। বিজেপি পরাজিত হলো। বিজেপি যখন থেকে বিজেপির হেরে যাওয়া শুরু হলো, সামনে 2029 আসছে, তার আগে উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে রাজস্থান একাধিক রাজ্যের ভোট আসছে। গোটা উত্তর ভারত বিজেপির বিরুদ্ধে যেভাবে বিক্ষোভ দানা বাঁধছে, বিজেপির নেতারাও এটা বুঝেছেন যে আজকে এই ইস্যুটা খালি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, তার থেকে অনেক বেশি মানুষ এর ফলে গতকাল আমরা দেখেছি এরা যেরকম কিছু গুন্ডা বদমাইশকে পাঠাতে পেরেছিল ওই বিক্ষোভে, তেমন আবার গতকাল আমরা দেখেছি জীবনে কোনোদিন মিটিং মিছিলে যাননি এরকমও বহু মানুষ, অনেক শিল্পী তারা ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। অতএব বিজেপিকে যে এখন মানুষ আর কেউ ভয় পাচ্ছে না, এটা বিজেপির জন্য ভয়ের কারণ। কিন্তু শুধুমাত্র শুক্রবারীদের দাবিতে তো ধর্মেন্দ্র প্রধান পালালেন না। দেখা গেল যারা শুক্রবার নামাজ পড়ে, যারা শনিবার শনি পুজো করে, বড় ঠাকুরের পুজো করে, যারা সোমবার শিব ঠাকুরের পুজো করেন, যারা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়েন, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়ে একসঙ্গে ধর্মেন্দ্র প্রধানকে তাড়িয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এদের জন্যই গুন্ডা দমন আইন চালু হয়েছে। তাহলে একটা সম্প্রদায়ের উপরে এত টার্গেট কিসের? দেখুন, এটা মুখ্যমন্ত্রী যখন গুন্ডা দমন আইনটা চালু করেছিলেন, ঘোষণা করেছিলেন, তখন বলেছিলেন যে যারা নাকি এলাকায় নোটেড অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা নাকি মানুষের ওপর লুটতরাজ করে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। গতকাল মিছিলে ঢুকে যারা ওই সাংবাদিকদের ওপর হাত তুলেছে তাদের আমরা কঠোরতম শাস্তি চাই। এই যে সাংবাদিক, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়ে। এবং আমরা বামপন্থীরা 100বার এটা মনে করি, কোনো সাংবাদিক কী বলবেন সেটা সাংবাদিক ঠিক করেন না, তার চ্যানেলের এডিটর ঠিক করেন, মালিক ঠিক করেন। তার জন্য ফিল্ডে কাজ করা কোনো সাংবাদিক দায়ী নয়। তার গায়ে আঘাত লাগলে সেই আঘাতটা আমাদের বুকে এসে লাগে। ফিল্ডে যে সাংবাদিকরা কাজ করেন, এমনকি আমাদের সামনে বুম নিয়ে অনেক সময় সরকারের হয়ে প্রশ্ন করতে বাধ্য হন, তারা বুমটা নামিয়ে রাখার পরে, ক্যামেরাটা বন্ধ করার পরে আমাদের কাছে নিজেদের যন্ত্রণার কথা জানান যে আমরা বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, আমাদেরকে মালিক বাধ্য করছে, চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য করছে। আমরা সেটা খুব ভালো করে জানি। সেই কারণে কোনো দিন আমরা চাই না কোনো সাংবাদিকের গায়ে একটা আঁচল লাগুক, কিন্তু যারা এই কাজটা করেছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু তা বলে তাদের তো নামে যাদেরকে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী, যে 5 জনের নাম আজকে বলেছেন, সেই 5 জনের কি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে? এটা প্রমাণিত হয়েছে। সেই 5 জন কি এলাকায় খুব পরিচিত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, শেখ শাহজাহানের মতো, কি অনুব্রত মণ্ডলের মতো এলাকার পরিচিত ক্রিমিনাল হিসেবে এতদিন ধরে নথিভুক্ত ছিল?
তা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গুন্ডা দমন আইনটাকে এনেছিলেন এক ধরনের গুন্ডাকে ইঙ্গিত করে। আজকে যে যা অপরাধী করুক না কেন, আপনি ভারতের সংবিধানের বাকি সমস্ত আইনকে সরিয়ে রেখে যদি একটা আইনে মামলা করেন, এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার আসল উদ্দেশ্যটা কী। কিন্তু দেখুন, আমি এটাকে নিয়ে তাও খুব বেশি গুরুত্ব এই কারণে দিচ্ছি না, কেননা এই অগণতান্ত্রিক আইনকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছি মাল কামানোর জন্য। মোদির ওই আইন সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা বাতিল করেছি। শুভেন্দু অধিকারীর বর্দার আইন যদি আমরা আইনের পথে বাতিল করিয়ে থাকতে পেরে থাকি, তাহলে ছোটো ভাই শুভেন্দু অধিকারীর অগণতান্ত্রিক বেআইনি আইনকেও আমরা আদালতে বাতিল করাতে পারবো। ইতিমধ্যে তার জন্য মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা এই লড়াই লড়বো। সুতরাং এই আইন ওরা আমার দেখা দেওয়ারে, কিন্তু এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।